কিন্তু যদি আমাদের বাঙালি প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমাদের স্ট্রেট ওয়েতে গিয়ে বলতে হবে, ক্লাবকে বলতে হবে গিয়ে আমরা বাঙালি প্লেয়ার খেলি। তাতে 6টা খেলাক, 8টা খেলাক, 9টা খেলাক, 7টা খেলাক, সে ক্লাবের ব্যাপার। আমি খুব লাকি। কেন বলছি, আমি দুটো এমন ক্লাবে খেলেছি, মানে আমার মোহনবাগান জার্নি প্লাস মোহনবাগান থেকে ছেড়ে যাওয়ার পরে এমন দুটো ক্লাবে খেলেছি, এই দুটো ক্লাবের বহুত প্যাশনেট ফ্যান্স আছে। আমি যেটা মনে করি যে আপস অ্যান্ড ডাউনস থাকবে ওভারঅল লাইফেই, ফেলিওরটাকেও কোনোদিন ফেলিওর হিসেবে নেবে না। ফেলিওরটা হচ্ছে একটা লার্নিং প্রসেস বা শিক্ষা। তোমরা বাঙালি হিসাবে গোটা ভারতীয় ফুটবল, ক্লাব ফুটবলটা ডমিনেট করলে, হঠাৎ কি হলো এখন বাঙালি ফুটবলের সংখ্যা কম? তুমি যদি মোহনবাগানও দেখো, শুভাশিস ছাড়া আর কিন্তু সেই অর্থে রেগুলার বাঙালি প্লেয়ার নেই, যদিও দিব্যেন্দুরা একদম ওরা জুনিয়র লেভেল থেকে উঠে আসছে, কিন্তু শুভাশিস ছাড়া ফার্স্ট 11-এ কনফার্ম কোনো প্লেয়ার কিন্তু খেলছে না। তো এইটা কোথায় সমস্যা হচ্ছে? এটা আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে সিএফএল এ আমাদের বাঙালির সংখ্যা অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, সেখানে আমার মনে হয় যে ক্লাবদের আরও বেশি করে উদ্যোগ নিতে হবে যে আমরা একটা প্লেইং 11-এ বাঙালি প্লেয়ার খেলাবো। আজকে তুমি আইজলে যাও, আজকে তুমি মিজোরামে যাও, আজকে তুমি নর্থ ইস্টের যে কোনো গুয়াহাটি এফসি বা যে কোনো, মানে আইএসএল স্ট্যান্ডার্ড বলছি না আমি, লিগ যেরকম সিএফএল লিগ হয়, গুয়াহাটি লিগ হয়, এরকম আইজলে তো লিগ হয়, ওই লিগগুলোতে তুমি দেখবে একটা বাইরের স্টেটের প্লেয়ার নেই। তাহলে কোথা থেকে প্লেয়ার উঠবে? বাংলা থেকে উঠবে না আইজল থেকে আসবে, নর্থ ইস্টে আইজল থেকে আসবে, মিজোরাম থেকে আসবে? আজকে আমাদের গভর্নমেন্ট, মানে আমাদের যারা পেরেন্ট বডি আইএফএ, তাকে রুলস করতে হচ্ছে যে 5টা বাঙালি ছেলে খেলাতে হবে। আমি রুলস করবই না, আমি স্ট্রেট ওয়েতে বলবো আমার এখানে 8টা বাঙালি খেলাতে হবে। আর করবোই বা কেন? বাংলার লিগ বাংলার ছেলেরা খেলবে। আমি বাইরের ছেলেদের এগেনস্টে কথা বলছি না, একদম ডোন্ট গেট মি রং, কি আমি বাইরের ছেলেদের এগেনস্টে কথা বলছি। কিন্তু যেহেতু এটা আমাদের বাংলার লিগ, আমার মনে হয় ক্লাবদের এসে এখানে বলা উচিত যে আমরা বাঙালি প্লেয়ার খেলাবো। বাইরের ছেলে নিক না, 1, 2, 3টে খেলাক, কিন্তু আমরা বাংলার ছেলে খেলাবো। আর যে তুমি গোয়ায় যাও, গোয়ার যে লিগটা হচ্ছে, গোয়ার সুপার লিগ যেটা হচ্ছে, ইভেন কেরালা সুপার লিগ যেটা হচ্ছে, 2 থেকে 3টে বাইরের ছেলে দেখতে পাবে, বাদ বাকি সব কেরলিয়ান ছেলে, সব গোয়ার ছেলে। ইভেন আমি কেরালায় ছিলাম, তো আমি দেখেছি যে কেরালা ব্লাস্টার্স বলো, কোচি এফসি বলো, এরা যে টিমগুলো ছিল, এরা কিভাবে মানে কেরলিয়ান প্লেয়ারদের প্রোটেক্ট করে। এটা আমি নিজের চোখে দেখা, তাই জন্য আমি বলছি এটা, কিভাবে ওরা কেরলিয়ান প্লেয়ারদেরকে প্রোটেক্ট করছে। একদমই তাই। আজকে হয়তো আমাদের কিছু এক্স প্লেয়ার যারা আছে, বললে এটা খারাপ দেখাবে, তারা কি গিয়ে আমরা হয়তো আমরা এখন খেলছি, আমরা সেই জায়গায় বলার নেই, আমরা হয়তো এখানেই বলতে পারবো, বা আমাদেরকে যখন জিজ্ঞেস করবে তখন আমরা বলতে পারবো। তারা কি অ্যাডভাইস দিতে পারে না যে আমরা রুলসটাই করবো কেন? এটা তো বাংলার লিগ, যটা ইচ্ছা বাঙালি প্লেয়ার খেলবে, আমরা রুলস কেন করবো? তো আমি কারোর এগেনস্টেও বলছি না, কারোর ফরেও বলছি না, কিন্তু যদি আমাদের বাঙালি প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমাদের স্ট্রেট ওয়েতে গিয়ে বলতে হবে, ক্লাবকে বলতে হবে গিয়ে আমরা বাঙালি প্লেয়ার খেলাবো। তাতে 6টা খেলাক, 8টা খেলাক, 9টা খেলাক, 7টা খেলাক, সেটা ক্লাবের ব্যাপার। কিন্তু বাঙালি প্লেয়ারদের প্রোটেক্ট করতে গেলে ক্লাবদের আরও উদ্যোগ নিতে হবে। ফ্রম মোহনবাগান টু 3rd ডিভিশনে, 4th ডিভিশনে যে টিমটা খেলছে, বা ইস্ট বেঙ্গল যে টিমই খেলছে নিচের দিকে, সবাইকে, তবেই বাঙালি প্লেয়ার, এক ঝাঁক বাঙালি প্লেয়ার আবার উঠে আসবে। যত বেশি সংখ্যায় পাবে তত সম্ভাবনাটা বাড়বে, আগামী দিনে আরো বাঙালি প্লেয়ার উঠে আসবে। তুমি একজন স্টার হিসাবে কলকাতাতে খেলেছো, কেরালায় খেলেছো, দুটো ক্লাবের মধ্যে, মানে এখানে যেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে প্যাশনটা রয়েছে, আমি কেরালাতে ওটা দেখেছি। মানে ওরা একদম সুসজ্জিত হয়ে ড্রাম নিয়ে দুর্ধর্ষ ভাবে আসে। কোথাও কি তোমার এই তফাৎ মনে হচ্ছে, প্যাশনের কোনো তফাৎ আছে বেসিক্যালি? আমি যেটা বরাবরই বলি, তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করলে, যেটা আমি বরাবরই বলি যে আমি খুব লাকি। ঠিক আছে, কেন বলছি, আমি দুটো এমন ক্লাবে খেলেছি, মানে আমার মোহনবাগান জার্নি প্লাস মোহনবাগান থেকে ছেড়ে যাওয়ার পরে এমন দুটো ক্লাবে খেলেছি, এই দুটো ক্লাবের মানে বহুত প্যাশনেট ফ্যান্স আছে। কেরালার কাছে ম্যাচ ডে মানে উৎসব, একদমই তাই। ঠিক আছে, হলুদ জার্সি, এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা ফ্যান বেস বাসে করে সকালবেলা স্টেডিয়ামে এসে সকালবেলা থেকে লাঞ্চ, মানে
থেকে যায়, মানে 7-8টার মধ্যে তারা এতে ঢুকে যায়, স্টেডিয়ামে ঢুকে যায় সকালে, এবং ওখানে লাঞ্চ রেডি করে, যেমন আমাদের এই ব্রিগেড বা ওই 21 ধর্মতলা যেটা হয়, তো ওইটা যখন হয় তখন যেরকম আমরা দেখি যে রান্না করছে এসে, ওরকম করে রীতিমতো তারা। আচ্ছা, এতটা ফ্যান, মানে এতটা প্যাশনেট তারা। তো ওইটার জন্য বলি যে আমরা লাকি, আমি লাকি যে আমি মোহনবাগানের মতো ফ্যান বেস পেয়েছি, তারপরে আবার বেরিয়ে আমি আবার কেরালার মতো ফ্যান বেস পেয়েছি, যে মানে এতটা প্যাশনেট। এবং সেটাকে ক্লাবরা যদি কাজে লাগায়, তাহলে আগামী দিনে, যেমন মোহনবাগান কাজে লাগাচ্ছে আজকে, মোহনবাগানের এই সাফল্য, আগামী দিনে যদি কেরালা সেইভাবে কাজে লাগাতে পারে তো তাদেরও সাফল্য আছে। এই যে স্ট্যান্ডার্ড অফ আইএসএল, মানে ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্যান্ডার্ড, যেহেতু আইএসএল আসার পর শুধু ফুটবল না, আমার মনে হয় ফুটবলের যে বিপণন সেটা অনেকটা বেটার হয়েছে। তোমার কি মনে হয় যে ওভারঅল ফুটবল স্ট্যান্ডার্ডে কোনো পরিবর্তন হয়েছে? মানে যেহেতু তুমি এমন একটা প্লেয়ার যে আই লিগটাও খেলেছো, আইএসএলটাও খেলেছো, তো সেইখানে কি স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স? স্ট্যান্ডার্ড অফ ফুটবলের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, আমাদের ফার্স্ট হচ্ছে মেন্টালিটি, যেটা আমাদের আইএসএল কোচরা এসে যেটা যে জিনিসটা শিখিয়েছে, বা আমরা যখন আইএসএল স্টার্ট করেছিলাম তখন আমরা মার্কো মাতেরাজির সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, হেল্ডার পোস্তিকার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছি, ডেভিড ট্রেজেগুয়েতের সাথে আমরা তখন ওই প্লেয়ার রবার্তো কার্লোসের এগেনস্টে, রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, দাঁড়িয়ে আছে, আমি রাইট ব্যাক খেলছি, ঠিক আছে, মানে এগেনস্ট টিমে রবার্তো কার্লোস কোচিং করাচ্ছে, ডেল পিয়েরো দিল্লিতে ছিল। তো এনাদের মাইন্ডসেটটাই কিন্তু একটা আলাদা, যে মাইন্ডসেটটা এখনকার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হয়েছে। আজকে আমরা ইরানের সাথে খেলতে গেলে আমরা হয়তো হেরে যাব, হয়তো 2 গোল বা 3 গোল খাবো, কিন্তু আগেকার দিনের মতো আমরা 10 জন মিলে ডিফেন্ড করব না। ওরা যদি 5টা অ্যাটাক করে, আমরা 3টে অ্যাটাক করার ক্ষমতা রাখবো। আজকে যদি আমরা রিসেন্ট এশিয়ান কাপ দেখি, 2022-এ যে আমরা এশিয়ান কাপটা খেলতে গেছিলাম, আমরা হয়তো হেরেছি, নো ডাউট, আমি সেটা অনেস্টলি স্বীকার করি, আমরা হেরেছি, কিন্তু আমরা ডিফেন্ড করিনি। আজকে অস্ট্রেলিয়ার সাথেও আমরা 2-0 গোলে আমরা হেরেছি, কিন্তু সুনীল ভাই একটা ওপেন হেডার পেয়েছিল, যেটা হয়ে গেছে। ওরা যদি 6টা অ্যাটাক করে, আমরা কিন্তু 3টে অ্যাটাক করেছি। এটাই হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কিন্তু এখন সব প্লেয়ারদের মধ্যে চেঞ্জ হয়েছে আইএসএল আসার পরে। ইনফ্যাক্ট সেকেন্ড ম্যাচের টিমটার আমি নাম কাদের সাথে ছিল, উজবেকিস্তানের সাথে আমরা খেলেছি, হ্যাঁ, লাস্ট মিনিটটা ইন্ডিয়াই অ্যাডভান্টেজে ছিল, এবং উজবেকিস্তানের যে সেন্টার ব্যাক সে কিন্তু এখন ম্যানচেস্টার সিটিতে খেলছে। আচ্ছা, ঠিক আছে। তো উজবেকিস্তানও যদি, মানে উজবেকিস্তান ফার্স্ট হাফেই আমাদের মানে এত স্পিডে ওরা গেমটা স্টার্ট করেছিল, 25 মিনিটের মধ্যে আমরা 3 গোল অলরেডি 3 গোল কনসিড করে নিয়েছিলাম। এবং তারপরে যখন আমরা খেলা শুরু করেছি, তখন তারপরে কিন্তু আমরা 4টে চান্স পেয়েছি, তার মধ্যে 2টো ওপেন চান্স পেয়েছি, মিস করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে বললাম মাইন্ডসেট, আগে আমরা জাপানের সাথে খেলছি মানে ভাই গোল খাবো না, আগে গোল বাঁচাবো। এখন আমরা জাপানের সাথে খেলি, কোরিয়ার সাথে খেলি, ইভেন ব্রাজিল আর্জেন্টিনার সাথেও খেলি, ওরা যদি আমাদের 6টা অ্যাটাক করে, আমরা কিন্তু 4টে অ্যাটাক করবো ওদের ওখানে, আমরা উল্টে কিন্তু আবার যাবো। এই মাইন্ডসেটটা, এইটা চেঞ্জ হয়েছে। এবারে এর মধ্যে আমাদের ওই ইমপ্লিমেন্টটা করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের স্কোরিং করতে হবে আমাদের। এবারে এর থেকে আমরা এখানে এসছি, আর এবারে আরেকটু উপরে যেতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু এইটা তো ধরো, এই যে তুমি বলছো 4টে অ্যাটাকে যাবো, এটা তো অনেক সময় কোচের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই, কোচ যদি, অবশ্যই। এবার আমাদের এখন যেসব কোচরা আসছে, তারা তো ওই মাইন্ডসেট নিয়ে আসছে না যে আমাদের পুরো ডিফেন্ড করতে হবে, যেটা আগেকার সময় ছিল, যেটা আমরা দেখে এসছি, যে জাপানের সাথে খেলা সবাই মিলে ডিফেন্ড, আজ তোরা দেখতে খেল না, ঠিক আছে। তো এই মাইন্ডসেটটা থেকে আমরা এখন বেরোতে পেরেছি, কিন্তু আমাদের আরেকটু টেকনিক্যালি আরো হেড যেতে হবে, সেটা আস্তে আস্তে আমার মনে হয় যে যদি সঠিকভাবে, যে বললাম আমি, ইউথ প্রোগ্রাম যেগুলো, বা আন্ডার 17-এর যে ওই ব্যাচটাকে যদি ধরে রাখা যেত, বাইরে পাঠিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো এরা আমাদের থেকে আরো হেড হয়ে যেত। তো আমরা সেই অপরচুনিটিগুলো মিস করেছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট আমাদের এখন সামনে তাকাতে হবে। আর না, এখনো আইএসএল, মানে আমি দর্শকদের ভিউ পয়েন্ট থেকে বলছি, যে খবরটা হয়তো তোমাদের কাছে অতটা যায় না, আইএসএল টেকনিক্যালি অনেক ক্রিকেটের থেকে, আইপিএল থেকে কোথায় কোথায় পিছিয়ে। মানে ধরো তুমি আইপিএলে যদি একটা টিকিট কাটো, ধরো তুমি মালদা বা মুর্শিদাবাদ থেকেও তো একটা ছেলে আসছে, সবাই তো কলকাতার কাছে না, তুমি ফোনে টিকিটটা কাটবে, ফোনটা দেখাবে, তুমি স্টেডিয়ামে ঢুকে যেতে পারবে। আইএসএল এর ক্ষেত্রে তুমি যদি একটা টিকিট কাটো, তোমাকে একদিন আগে অবধি কাগজ টিকিটে কনভার্ট করতে হবে, মানে তোমাকে 2বার করে আসতে হবে। এই কারণে অনেক ফ্যান্স বা অনেক ছেলে আছে যারা আসতে পারে। এবারে এইটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আইএসএল কেও চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি। এবারে ব্যাপারটা কি বলতো, একটা দিক দিয়ে দেখতে হবে যে ফুটবলটা অনেক গ্রামগঞ্জ থেকেও
লোকরা দেখতে ইনফ্যাক্ট আসছে, বেশি গ্রামগঞ্জ থেকে আসে, গ্রামগঞ্জ থেকে আসছে, তাই তো, এবং তাদের কাছে দুবার আসাটা খুব দুবার শক্ত। আসাটা খুবই মানে নেয়। এবং এখন যেহেতু ডিজিটাল মিডিয়া মানে ডিজিটালি অনেকটা স্ট্রং হয়ে গেছে পুরো ওভারঅল ইন্ডিয়াতে আমাদের, আশা করছি এই জিনিসটা আগামী দিনে আসবে। কারণ প্রতিটা ইউরোপ কান্ট্রিতে কিন্তু মানে ইউরোপের যে কটা টিম আছে তারা কিন্তু ওই ফোন বেস টিকিট মানে ডিজিটাল টিকিট, তাই তো, তাই মানে তো। স্ক্যান হবে তোমার গেট খুলে যাবে, হ্যাঁ, মানে ওদেরকে কেউ হ্যাঁ, দাঁড়াতে হয় না, স্ক্যান হবে গেট খুলে যাবে তুমি ঢুকে যাবে। একদম। তো ওরকম ব্যাপার আশা করছি আগামী দিনে হয়তো এটা আইএসএল আনবে। আর তোমার সব থেকে কঠিন ফেস লাইফের আর প্লেয়ার হিসাবে, আর তুমি ওই সময় নিজেকে কিভাবে মোটিভেট রাখতে? কারণ আমার মনে হয় যে এটা শুধু একজন খেলোয়াড় না, জীবনটাও একটা খেলা, সেখানে তোমার এই মোটিভেশনটা বহু নতুন ছেলেমেয়েদের কাজে লাগবে। কঠিন দেখো, অ্যাজ এ প্লেয়ার আমি যেটা মনে করি যে আপস অ্যান্ড ডাউনস থাকবে ওভারঅল লাইফেই, মানে ইন জেনারেলি, শুধু স্পোর্টস বলছি না, আমি সবার কথাই বলছি যে আপস অ্যান্ড ডাউনস থাকেই। এবং ফেলিওরটা আমাকে একজন বলেছিল যে ফেলিওরটাকেও কোনোদিন ফেলিওর হিসেবে নেবে না, ফেলিওরটা হচ্ছে একটা লার্নিং প্রসেস বা শিক্ষা, এটাকে বলি আমরা। তো স্ট্রাগল লাইফে থাকবে। এবং দেখো আমি যে জায়গা থেকে স্টার্ট করেছি সেটা একদম জিরো থেকে স্টার্ট করেছি, টু বি অনেস্ট আমি একদম জিরো থেকে স্টার্ট করেছি। তো সেখানে ফেলিওর নিয়ে আমি ভাবি না। হ্যাঁ, আমার একটা খুব বাজে সময় কিছুদিন আগেই গেছিলো, যে জায়গাটায় আমি মেন্টালি খুব স্ট্রাগল করছিলাম। মানে মেন্টালি স্ট্রাগল করছিলাম বলতে তো কোনো অসুবিধা নেই যে মেন্টালি স্ট্রাগল করছিলাম, বিকজ মানে বাড়িতে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আমি যখন প্রি সিজনে ছিলাম, এবং আমার তখন কলকাতায় ফেরার একটা কথা চলছিল, এবং বাড়ির একটা বাবা হার্ট অ্যাটাক হয়েছে। আমি প্র্যাকটিস চলছিল আমাদের থাইল্যান্ডে, সেখান থেকে আমার ওয়াইফ ফোন করে আমাকে বলে যে এরকম হয়েছে, আমি চলে আসি। এবং আমার ভাইরা যারা ছিল সবাই সাপোর্টেড ছিল, বাট তাও একটা যেটা হয় বাবার নিজের ভেতর থেকে। তো আমি আসি এবং অনেক দিন কলকাতায় থাকি, এবং আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। আমার ভাই সামনে আছে, ও জানে যে আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, এবং আমি আমার নিজের মাইন্ডের মধ্যে ছিলাম না। ও আমাকে যেভাবে কন্ট্রোল করেছে, অন্য কেউ হলে আমাকে ছেড়ে চলে, মানে আমাকে বলতে যে যা খুশি করো তুমি, কারণ ও আমার মুখের উপর কথা বলে না কোনো দিনও। তো আমি যেটা বলি সেটাই ও মেনে নেয়। পরেও আমার ওয়াইফকে ঘুরিয়ে ফোন করে বলে। তো সেই সময়টা যদি অন্য কেউ থাকতো আমাকে বলতে যা খুশি করো তুমি, চলে যেত। মানে আমি যা খুশি করছিলাম ওই টাইমটা। মানে ধরো এমন সময় গেছে আমি খুব PS5 খেলতে, ফিফা খেলতে খুব ভালোবাসি। আচ্ছা, তাই? হ্যাঁ, আমিও ভালো খেলবো পরে। আচ্ছা, আমি ফিফা খেলতে খুব ভালোবাসি। রাত্রি 2-3 বেজে যাচ্ছে, আমার কোনো টাইমের হুঁশজ্ঞান নেই, আমি ফিফা খেলে যাচ্ছি। ঘুমাতে যাচ্ছি সকাল 5টা 5:30, ঘুম থেকে উঠছি 10টা 10:30, জিমে যাচ্ছি, আবার এসে প্র্যাকটিস। মানে জিম প্র্যাকটিসটা আমার ঠিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই যে তারপরে এসে রুটিন যেটা ধরো আমি 1 ঘন্টা গেম খেললাম, তারপরে খেলা দেখলাম, আমার নিজের খেলা দেখলাম, আমি যেগুলো করে থাকি নর্মাল বিষয়, ওই যে পিরিয়ডটা, মানে আমি যদি আমার ওয়াইফ না যেত কেরালাতে, তাহলে আমি হয়তো মেন্টালি একটু বাজে জায়গায় চলে যেতাম। এটা কেউ জানে না, ও জানে, শুধু আমার ওয়াইফ জানে, আমার ক্লোজ কিছু যারা আছে তারা জানে। তো তারপরে আমার ওয়াইফ গেল, এবং আমার ওয়াইফও দেখে অবাক, মানে আমি এইসব কাণ্ড করছি দেখে তো অবাক। কারণ ন্যাচারালি কী হয়, ও অনেকটা রাত অবধি জেগে থাকে, মুভি দেখে। আমি মোটামুটি 10টা 10:30 মানে আমার রাত শেষ, মানে আমি আবার সকাল 7টা 6টা 6:30 7টা উঠব। এবং ও যখন দেখছে এটা, তখন ওর ভেতরে কি, মানে ও ভাবছে যে আমি কতটা স্ট্রাগল করছি নিজের সাথে, ঠিক আছে। তো ওই সময়টা আমার পাশে আমার ওয়াইফ ছিল, ও ছিল, আমার ভাই ছিল। এবং তারপরে আমার জানুয়ারিতে ট্রান্সফার হয় কেরালা থেকে, আমি চেন্নাই যাই, এবং আস্তে আস্তে আমি আমার জায়গায় আসি ফিরে আবার। এবং এখন আমি আমার ন্যাচারাল যেরকম লাইফ লিড করি সেরকমভাবে লিড করছি। এবং ওই সময়টা আমাকে যে একটা জিনিস খুবই শিখিয়েছিল, যে সব কিছু নিয়ে ওভার থিঙ্কিং করতে নেই। এবং লাইফে, এবং আমার একজন জেঠু আছে যিনি আমার বলতে পারো যে আমাকে আমার এইসব টাইমগুলোতে আমি খুব সাপোর্ট করে, আমার বলেছিল যে এইগুলো লাইফের লেসন, এগুলো তোমার হওয়ারই ছিল, হয়েছে, তাতে এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। এবং তুমি যেরকম নর্মালি লাইফ লিড করছো করো, আর স্ট্রাগল নিয়ে বেশি ভাববে না,
সাকসেস যেরকম তুমি এনজয় করছো, স্ট্রাগলটাকেও এনজয় করো। এবং আমার ওয়াইফ এই কথাটা বলে যে এরকম কোনো একটা ম্যাচ খেলে এসেছি, বাজে গেছে, তো আমি তো মানে এসে গল্পটা তো ওর সাথেই বেশি করি খেলা নিয়ে। তো বলে যে ঠিক আছে, হারটাকেও হাসি মুখে মানতে হবে, জেতাটাকেও হাসি মুখে মানতে হবে, এবং হার থেকে কী কী তুই শিক্ষা নিলি, পরের দিন গিয়ে সেটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করছিস সেটা তোর কাছে বেশি। তো আমারও সেটাই মনে হয়। তো সেটাই আমি এখন মানে ওই জায়গাটা থেকে বেরিয়ে আমি এখন অনেককে বলি যারা বলে যে সময়টা খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে না, তোর এটা হওয়ার ছিল, হচ্ছে, সময় এইটাকে এনজয় কর। সময় হয়তো সবার লাইফেই যাবে, সময় খারাপ বলে কিছু হয় না, এটা একটা লেসন। এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো সেটা নিয়ে ভাবো। মাঝে আমি মৃণালদাকেও একবার ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মৃণালদাকেও আমি মানে মৃণালদার সাথে আমার মোহনবাগানে মৃণালদার সাথে পরিচয় ছিল আমার। মৃণালদা আমাদেরকে মোটিভেশন স্পিচ দিয়েছিল, তারপর থেকে আমার ফোনে কথা হতো, হতো। তো আমি ভেবেছিলাম যে মৃণালদার সাহায্য নেবো, আমি ইভেন কথাও বলেছিলাম, ফোনও করেছিলাম। তো তারপরে দু তিনবার কথা বলার পরে তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে দেখি না আমি নিজে কতটা করতে পারি। একদম তাই। মৃণালদা তো আছেই, আমাকে হেল্প করবে, আমাকে বলেছিল যে তোর যা লাগবে আমি তাই করবো, কোনো অসুবিধা নেই, তুই সত্যি আমার সাথে ক্লাসে বস। আমাকে বলেছিল, আমাকে খাতা পেন নিয়ে আমাকে করিয়েও ছিল, 2-3টে ক্লাস করিয়েছিল। তারপরে একদিন আমি ভাবলাম যে ঠিক আছে, মৃণালদা তো আছে বলছে, আমি দেখি যে আমি কতটা কি করতে পারছি। এবং আমি সেটা ওয়াইফের সাথেও আমি ডিসকাশন করেছিলাম যে আমি ভাবছি যে আমি নিজেই দেখি না কতটা কি করতে পারি, বেরোতে পারি কি না। যদি না হয় তারপরে তো আমি কথা বলবো, ডিসকাস করবো কলকাতায় যাবো। খেলোয়াড়ের কাছে সাইকোলজিটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। কারণ নইলে মানে এমন আজকে বিরাট কোহলি আমরা এক্সাম্পল, হার্দিক পান্ডিয়া হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি কি সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ইন্টেন্টটা রাইট ছিল যে আমি এভরিডে ওয়ার্ক করে যাব। আমার এত কিছু হয়েছে, তার মধ্যেও কিন্তু আমি একদিনও আমার যে জিমের ট্রেনিং বলো, প্র্যাকটিসে গিয়ে 100% দেওয়া বলো, কোনোদিনও কিন্তু মিস করিনি। একদমই তাই, কোনোদিনও মিস করিনি। মানে কেউ বলতে পারবে না, ইভেন কেরালাতেও কেউ বলতে পারবে না যে আমি একদিনও ইনজুরি দেখিয়ে বা আমার জ্বর দেখিয়ে আমি বসেছি। আমার যখন আমি প্রথম সাইন করি, তারপরে আমার হাঁটুতে একটু পেন হচ্ছিল, সেই সময় আমি একদিনও প্র্যাকটিস কামাই করিনি। এভরিডে আমি নিজেকে 100% দেওয়ার, পেন নিয়েও আমি 100% দেওয়ার চেষ্টা করেছি।